ইন প্রিন্সিপাল আমরা এবি পার্টির পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে মতামত দিয়েছি। আমরা বোধ করছি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা এখনো একটা ফাংশনাল চেম্বার এখনো তৈরি করতে পারি নাই। এবং ব্রিটিশ হিস্ট্রিতে যদি দেখেন যে পার্লামেন্টের হিস্ট্রিতে মনার্কি ভার্সেস দ্য ল্যান্ডলর্ডসদের যে ফাইট, সিভিল ওয়ার, তারা শত শত বছর যুদ্ধ করেছে। আপনার রাজাকে, জনকে মানে পোস্ট হিউমাস বিচার করেছে তার কঙ্কালের। তো সেই রিয়ালিটিতে আপনার ওখানকার ল্যান্ডলর্ড এবং প্লেবিয়ানদেরকে, সাধারণ মানুষদেরকে যে আলাদা আলাদা করে সংসদ দিয়ে ট্যাক্সেশনের রেসপন্সিবিলিটি এবং খরচের রেসপন্সিবিলিটি ভাগ করে দিয়েছে। তো সেই প্রেক্ষাপটে আপনার লর্ডস যে রোল প্লে করছে, আমাদের জমিদারি প্রথা তো আমরা বিলুপ্ত করে দিয়েছি। আপনি শুধু যদি এই বাস্তবতাটা চিন্তা করেন যে পাকিস্তান রাষ্ট্র হবার প্রশ্নে জমিদারি প্রথা জড়িত ছিল না এবং 50-এ প্রজাসত্ব আইনটা বাতিল হয় নাই, তেমন একটা বাংলাদেশে আজকে বাস করছি। আজকের বাংলাদেশে তাহলে আপনার দুইটা কক্ষের প্রয়োজনের আলোচনা হতো, কারণ জমিদাররা আপনার প্রজাদের সাথে এক চেম্বারে বসতে রাজি হতেন না, তাদের জন্য আলাদা সংসদ করতে হইতো। তো সেই রিয়ালিটিতে আমরা যে রিপাবলিকান মডেলের রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছি এবং আমাদের রাজনৈতিক দলের যে অনির্বাচিত এবং এককেন্দ্রিক ফ্যামিলির যে ডাইনেস্টি পলিটিক্স আছে, সেখানে তো আমাদের পলিটিক্স ডিসফাংশনাল হয়ে গেছে। আমরা একটা সেটেল ইলেকশনে যেতে পারছি না। যেই রাষ্ট্র 53 বছরে একটা সিঙ্গেল পার্লামেন্ট ইলেকশন করে তৈরি করতে পারে না, সে নির্বাচন কিভাবে করবে সেখানে পলিটিক্যাল পার্টি একমত হইতে পারে না। সেখানে দ্বিকক্ষের যে কমপ্লেক্সিটি আছে, আমি যেহেতু ইংল্যান্ডে পড়াশোনা করেছি, প্র্যাকটিস করেছি, লিগ্যাল প্রসেস এত জটিল, মানে 3-4 বছর ধরে একটা আইন পাশ করতে প্রাইম মিনিস্টার অথবা যারা গভর্নমেন্টে থাকেন তাদের ঘাম ছুটে যায়, এত ম্যাচিওর ডেমোক্রেসি হওয়ার পরেও। তো সেই লেভেলের আপনার আপনার নেগোসিয়েশন করবে কে, আপনার কম্প্রোমাইজ হবে কোথায়, নির্বাচন কিভাবে হবে, এইটাই আমরা কম্প্রোমাইজ করতে পারছি না। দুটো একটা হচ্ছে যে কথাটা জনাব হাসনাত কায়েম বলছিলেন, আমাদের যেহেতু একটা আনকম্প্রোমাইজিং স্ট্যান্স আমরা দেখে আসছি, কারণ আমাদের ঐতিহাসিক যে বাস্তবতা 91 পরবর্তী থেকে এই যে কম্প্রোমাইজ না করার এই প্র্যাকটিসটা শুরু করার প্রয়োজন কিনা এবং সেই ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট এই ব্যবস্থাটা একটা ভূমিকা রাখতে পারে কিনা, এটা হচ্ছে একটা সম্পূরক। একই সাথে প্রশ্নটা হচ্ছে, যদি আপনি বলছেন যে এটা আমরা করতে পারবো না, তাহলে আমরা যদি এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্টেই থাকি, তাহলে আমরা যে এই কনসেন্ট্রেশন অফ পাওয়ারটা দেখেছি সেটা রোধ করার উপায়টা কি, সেটা আমরা কিভাবে করতে পারবো? প্রথম প্রশ্নের উত্তর তো হ্যাঁ, ইন প্রিন্সিপাল তো অফকোর্স আমরা চাই একটা অ্যাকাউন্টেবিলিটি গভর্নেন্সের জায়গাতে কিভাবে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করব। কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা সংসদে করবার আগে আমার মনস্তত্ত্বে চেক অ্যান্ড ব্যালেন্সটা হওয়া দরকার। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী আছি, আমাদের মনস্তত্ত্বেই তো আমরা ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স করি না। আমরা আপনি দেখছেন আমরা সেদিকে যাচ্ছি মনে হচ্ছে? আমরা খুব মৌলিক পরিবর্তন দেখতে পাচ্ছি না এখনো। তো আপনি এবং আরও কিছু সংকটের কথা বলি যে সেকেন্ড চেম্বারের যারা প্রস্তাব করছেন তাদের চ্যালেঞ্জগুলো কি কি, সিরিয়াসলি দেখেন। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে সেকেন্ড চেম্বারের নামে টোটাল সিভিল সোসাইটি ডেমলিশ হয়ে যাবে। এখন যে যতটুকু এই যে ফ্যাসিবাদের দালাল বলি, নিরপেক্ষ সুশীল সমাজ বলি, যে 2-4টা ভয়েস আছে, যে 2-4টা প্রতিষ্ঠান আছে, তখন দেখা যাবে যে ভয়েস ফর রিফর্মের যিনি কোঅর্ডিনেটর আছেন, তারপরে সিইও আছে, তাকেও আপনার আপার চেম্বারে মনোনয়ন দিয়ে দিবে। আপনার অমুক ইউনিভার্সিটি, অমুক টিআইবি, অমুক সিপিডি, টোটাল সিভিল সোসাইটিকে দেখা যাবে কোনো না কোনো ফর্মে সেকেন্ড চেম্বারে নিয়ে যাবে। সেকেন্ড চেম্বারে নেওয়ার পর তার স্ট্যাটাস কী হবে? ইন্ডিপেন্ডেন্ট মেম্বার অফ পার্লামেন্ট? সে কি ইন্ডিপেন্ডেন্ট হবে, না যে পার্টি তাকে প্রস্তাব করে নিচ্ছে তার অ্যালাইনমেন্ট থাকবে তার উপরে? যেমন ব্রিটিশ পার্লামেন্টে আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবেন যদি আপনি পার্টির সাথে নেগোশিয়েট করেন, ইয়েস পার্টি আমাকে মনোনয়ন দিচ্ছে কিন্তু আমার স্ট্যাটাস উইদিন দ্য পার্লামেন্ট উঠবে, আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো। তার স্ট্যাটাস কী হবে? সেকেন্ড যেটা হবে, বাংলাদেশের প্রত্যেকটা পেশাজীবী সংগঠন অলরেডি ধ্বংস হয়ে গেছে। আপনি হাসপাতালে যান, আপনি আদালত পাড়ায় যান, আপনার মনে হবে ছোট্ট ছোট্ট রাজনৈতিক দলের এক একটা মন্দির তৈরি হয়েছে ওইখানে। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আইনজীবীরা, ডাক্তাররা যে নোংরা রাজনীতিতে জড়ায় গেছে, তারা আরও বেশি নোংরা হবে সেকেন্ড চেম্বারে যাওয়ার জন্য। থার্ড সমস্যা যেটা হবে, আমাদের এই সংসদেও বড় দলগুলো থেকে 2-4টা ভালো সিরিয়াস পলিটিশিয়ান, লেজিসলেশন বোঝে এমন মানুষজন আসতো, এদেরকে দলগুলো সেকেন্ড চেম্বারে পুনর্বাসন করে দেবে।
তখন যেটা হবে, আচ্ছা ঠিক আছে ব্যারিস্টার অমুক, আপনি তো ডক্টর অমুক, আপনি তো বিশ্ববিদ্যালয়ের টিচার, আচ্ছা আপনার মনোনয়ন দরকার নেই, আপনার ইলেকশনে যাওয়ার দরকার নেই, আমরা দেখবো আপনাকে। তো সেকেন্ড চেম্বারটা হবে যেটা হবে যে আপনার মানে প্রাইমারি চেম্বারটাকে একেবারে ম্যারিটলেস একটা চেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের চেম্বারে পরিণত হবে। এবং এটা করবার মধ্য দিয়ে যেটা হবে যে টোটাল লেজিসলেশনটা একটা হাস্যকর মেম্বার চেয়ারম্যানের জন্ম সনদ আর মৃত্যু সনদের ছাড়পত্র দেবার আলোচনা কেন্দ্রে পরিণত হবে। ফোর্থ যে ক্রাইসিস হবে এটার মধ্য দিয়ে, সেইটা হচ্ছে যে আপনি ধরেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কি হয়, বড় দলগুলোতে একটা আসনের বিপক্ষে 3 জন 4 জন 5 জন নমিনেশন সিক করে। এই কম্পিটিশনের মধ্য দিয়ে এখানে একটা লেনদেন আছে, লেনদেনের মধ্য দিয়ে একজন ফাইনালি সিলেক্টেড হয়। দলগুলো তখন কি করবে, নেগোশিয়েট করবে যে বাকি 2 জনকে আশ্বাস দিবে আপনাকে আমি সেকেন্ড চেম্বারে দিব, কোনো না কোনো ফর্মে দিব। কারণ যেহেতু এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি প্রসেস নাই যে দল কিভাবে মনোনয়ন দেবে, যেহেতু একজন ব্যক্তি অথবা 2 জন ব্যক্তি মিলে একটা ডিসিশন দেবে, সেকেন্ড চেম্বারটা এন্ড অফ দ্য ডে আপনার একটা পুনর্বাসন সংসদে পরিণত হবে। আচ্ছা আমি তো এই যে ক্রিটিক্যাল জায়গাগুলো আছে সেইগুলো আমরা সিরিয়াস